সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জীববিজ্ঞানের নতুন একটি অধ্যায় এবং নতুন একটি ক্লাস নিয়ে। আজকের অধ্যায়ের নাম জীববিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অধ্যায় 6 জীবে পরিবহন। জীবে পরিবহন অধ্যায়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। এই অধ্যায়টি নিয়ে আমাদের চ্যানেলে আপনারা 3টি ভিডিও পেয়ে যাবেন। হৃৎপিণ্ড অংশ নিয়ে একটি ভিডিও, রক্ত নিয়ে একটি ভিডিও এবং রক্তের আগ পর্যন্ত যে অংশটুকু আছে উদ্ভিদের সাথে পানির সম্পর্ক, আমি এটাকে বলি উদ্ভিদের সাথে পানির সম্পর্ক, পুরো অংশটুকু বলি আমি আমার ব্যাখ্যায়। কেননা এখানে দেখেন ইমবাইবেশন আছে, ব্যাপন আছে, অভিস্রবণ আছে, প্রশোধন আছে, পরিবহন আছে, মানে উদ্ভিদ কিভাবে উদ্ভিদের সাথে পানির যে একটা সম্পর্ক, এই অংশটুকু বোঝানোর চেষ্টা করেছে, বা উদ্ভিদের পানি পরিবহন কিভাবে করে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে। তারপরে অংশটুকু রক্ত নিয়ে কথা বলেছে, তারপরে অংশটুকু হৃৎপিণ্ড নিয়ে কথা বলেছে। তো আজকে আমরা প্রথম অংশটুকু নিয়ে কথা বলবো। 3টা ভিডিও বানাবো এই অধ্যায়ের উপরে। 3টা ভিডিও আপনারা এখানে এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে হচ্ছে যে অংশটুকু নিয়ে কথা বলবো, উদ্ভিদের সাথে পানির সম্পর্ক। দেখেন, পানির অপর নাম জীবন। আমাদের কোষের ভিতরে যে প্রোটোপ্লাজম রয়েছে, প্রোটোপ্লাজমের 90% পানি। পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। কেন ফ্লুইড অফ লাইফ বলা হয়? কেননা প্রোটোপ্লাজম হচ্ছে আমাদের যে কোষ প্রাচীর আছে, অধ্যায়টিতে আমি খুব ভালোভাবে এগুলো বলেছি। কোষ প্রাচীরকে সরিয়ে নিলে যে পাতলা ঝিল্লির মতো অংশ থাকে তার নাম প্রোটোপ্লাজম। বা সম্পূর্ণ কোষকে আবৃত করে যে পাতলা ঝিল্লি দ্বারা আবৃত থাকে সম্পূর্ণ কোষটি, তার নাম প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম যদি না থাকে তাহলে আপনার কোষগুলো সংকুচিত হয়ে যাবে, অঙ্গগুলো বিকল হয়ে যাবে। এজন্য প্রোটোপ্লাজমকে বাঁচিয়ে রাখার জন্য দরকার পানি। প্রোটোপ্লাজমে শতকরা 90% পানি থাকে। প্রোটোপ্লাজম যেহেতু আমাদের কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এজন্য পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। আপনার সংকুচিত প্রোটোপ্লাজমকে প্রসারিত করতে পানির প্রয়োজন, বিকল প্রোটোপ্লাজমকে সচল করার জন্য পানির প্রয়োজন। তো আমরা তারপরে উদ্ভিদের সাথে পানির সম্পর্ক আপনাদের বইয়ের অধ্যায় 6 এর পরে, এই টপিকের পরে আছে ইমবাইবেশন। ইমবাইবেশন এখানে লেখা আছে। ইমবাইবেশন নিয়ে কথা হলো। ইমবাইবেশন নিয়ে কথা বলার আগে আপনাকে বুঝতে হবে কি হাইড্রোফিলিক পদার্থ। আপনাকে একটি টার্ম অবশ্যই বুঝতে হবে, যার নাম হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক পদার্থ এবং 3টি পদার্থের নাম দেওয়া আছে, এগুলো সম্পর্কে আপনার বিস্তারিত বুঝতে হবে। যে হাইড্রোফিলিক পদার্থ, হ্যাঁ, হাইড্রোফিলিক পদার্থ কি? সেলুলোজ, এস্টার্স, জেলেটিন। এই 3টা আপনার মাথায় রাখতে হবে। হাইড্রোফিলিক পদার্থ আমি একটু বলি। ধরেন একটি কাঠ, বইতে যে কথা বলা আছে ওই এক্সাম্পলটা দিই। ধরেন একটি কাঠ আপনি পানিতে ভিজিয়েছে। এখন ওই কাঠের কিছু অংশ পানি শোষণ করবে, দেখবেন যতটুকু অংশ, ধরেন এটা একটা কাঠ, এতটুকু অংশ আপনি পানিতে ভিজেছেন, এরপরও দেখবেন এতটুকু অংশ মানে হচ্ছে যেন মনে হয় পানি পানি এরকম মনে হয়। কেন? কলয়েডধর্মী পদার্থ পানি শোষণ করে না, এবং কলয়েডধর্মী পদার্থের পানি শোষণের প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবেশন। কলয়েডধর্মী পদার্থ দ্বারা সেলুলোজ, এস্টার্স, জেলেটিন, এই 3টা হচ্ছে কলয়েডধর্মী পদার্থ বা হাইড্রোফিলিক পদার্থ। হাইড্রোফিলিক মানে আকর্ষণ, হাইড্রো মানে হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতি আকর্ষণ বা পানির প্রতি আকর্ষিত যে পদার্থ তাদের বলা হয় হাইড্রোফিলিক পদার্থ, এবং এদেরকে কলয়েডধর্মী পদার্থ বলা হয়। কলয়েডধর্মী পদার্থ পানি শোষণের যে প্রক্রিয়া তার নাম হচ্ছে ইমবাইবেশন। আশা করি বিষয়টুকু সবার ক্লিয়ার। এবারে আমরা ইমবাইবেশন বোঝা হলো, এবার আমরা ব্যাপন নিয়ে কথা হলো। ব্যাপন এগুলো আপনারা সবাই জানেন, কেননা আপনারা 9, 10 এবং এসএসসি লেভেলের শিক্ষার্থী, এগুলো সবার জানার কথা। ব্যাপন এরকম ব্যাপনের নিয়ে সংজ্ঞা দেওয়ার আগে আমি একটা কথা বলি। ধরেন একটি পারফিউম, আপনি একটি বিয়েবাড়ি অনুষ্ঠানে যাচ্ছেন, এখন আপনি নতুন জামা পরছেন, নতুন প্যান্ট পরছেন, এখন আপনি পারফিউম দিবেন। পারফিউমটা যে সময় বোতলে থাকে ওই সময় ঘরের কোথাও পারফিউমের ঘ্রাণ পাওয়া যায় না। যখন আপনি জামার ভিতরে পারফিউমটা স্প্রে করবেন, তখন দেখবেন সারা ঘরে পারফিউমের সুগন্ধ ছড়িয়ে পড়ে। এই যে পারফিউমটা ওখানে চাপা, ওই গ্যাসটা চাপা খুব অল্প ঘনত্বের মধ্যে ছিল, মানে বেশি ঘনত্ব, বোতলের ভিতরে অল্প জায়গায় ছিল, এই জন্য ঘনত্ব ছিল বেশি। এবার পারফিউমটা আপনি স্প্রে করার সাথে সাথে এটা বৃহৎ জায়গায় কম ঘনত্বে ছড়িয়ে পড়েছে। বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে কোনো পদার্থের
প্রবাহকে বলা হয় ব্যাপন। এরকম একটা বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে পদার্থ ছড়িয়ে ছিটিয়ে হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। এগুলো আপনারা জানেন। এবারে অবিশ্রবণ, এবারে আমরা যেটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অবিশ্রবণ বা অসমোসিস। অবিশ্রবণ বা অসমোসিস। এবারে একটু অবিশ্রবণ নিয়ে কথা বলি আমরা। খুব সামান্য এক অবিশ্রবণ নিয়ে কেন জানি না শিক্ষার্থীরা খুব জটিলতার ভিতরে পড়ে। অবিশ্রবণ খুবই সামান্য একটা কথা। দেখেন, এদিকে ধরেন ঘনত্ব কম, এদিকে ঘনত্ব বেশি। কম ঘনত্ব থেকে বৈষম্য ঝিল্লি, এটার নাম হচ্ছে বৈষম্য ভেদ্য ঝিল্লি। বৈষম্য ভেদ্য ঝিল্লি বা বৈষম্য ভেদ্য পদার্থ। বৈষম্য ভেদ্য ঝিল্লি, এটার নাম বৈষম্য ভেদ্য ঝিল্লি। কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে বৈষম্য ভেদ্য ঝিল্লি ছেদ করে দ্রাবক অণু আসার প্রক্রিয়াকে বলা হয় অভিস্রবণ। আবার বলি, কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে বৈষম্য ভেদ্য ঝিল্লি ভেদ করে দ্রাবক অণু আসার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। অভিস্রবণ। আবার একবার বলি, কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে কম ঘনত্বের স্থান থেকে আপনি একটু খাতায় লিখবেন, কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে দ্রাবক অণু আসার প্রক্রিয়াকে বলা হয় অভিস্রবণ। এটার নাম অভিস্রবণ। ওকে, তো একটু এক্সাম্পল দিই। বইতে যে এক্সাম্পলটি আছে বা আপনাদেরও সুপরিচিত, একটি কিসমিস। এটা কিসমিস যে সময় আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন শুষ্ক থাকে। কিসমিসকে আপনি পানিতে দেওয়ার পরে দেখবেন কিসমিসটা ফুলে ওঠে। এই যে দ্রাবক অণু, কিসমিস পানি গ্রহণ করছে, কিন্তু কিসমিসটা পানিতে দেওয়ার পরও আপনি হচ্ছে মিষ্টত্ব পাবেন, পানি সারা অবস্থায় আপনি মিষ্টত্ব পাবেন। মিষ্টিটা কি? দ্রব। আর যে পানিটা গ্রহণ করছে এটার নাম কি? দ্রাবক। যে দ্রবীভূত করে তাকে বলা হয় দ্রাবক। এই যে মিষ্টিটা যে পানি গ্রহণ করছে, কিসমিসটা যে পানি গ্রহণ করছে, এই গ্রহণের প্রক্রিয়ার নাম কি? অবিশ্রবণ প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছেন। কম ঘনত্বের স্থানের দিকে মিষ্টির ভিতরে ঘনত্ব বেশি ছিল, চিনি বেশি ছিল, পানিতে চিনি নেই। কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে দ্রাবক অণু আসার প্রক্রিয়াকে বলা হয় অবিশ্রবণ, অসমোসিস। এবারে অবিশ্রবণ নিয়ে কথা হলো, ব্যাপন নিয়ে কথা হলো, ইনভাইবেশন নিয়ে কথা হলো। এখন পানি ও খনিজ লবণ পরিশোষণ। পানি ও খনিজ লবণ পরিশোষণের দুইটি প্রক্রিয়া আছে। খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়া দুইটি। খনিজ লবণ শোষণ, খনিজ লবণ শোষণের প্রক্রিয়া দুইটি। একটার নাম হচ্ছে নিষ্ক্রিয় আর একটা হচ্ছে সক্রিয়। নিষ্ক্রিয় খনিজ লবণ শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। সক্রিয় শোষণের ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে খনিজ লবণ পরিশোষণ দুইটি ধাপে আছে, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ। ইন্টারমিডিয়েটের সিলেবাসে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলা আছে। এখানে আপনারা শুধু এতটুকু অংশ জানলেই হবে যে খনিজ লবণ শোষণ নিষ্ক্রিয় শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, সক্রিয় শোষণের ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। গেল এতটুকু। এবারে আমরা দেখেন, ইনভাইবেশন নিয়ে কথা হলো, ব্যাপন নিয়ে কথা হলো, অবিশ্রবণ নিয়ে কথা হলো, পানি ও খনিজ লবণ পরিশোষণের দুইটা প্রক্রিয়া বুঝেছি, কিন্তু পানি ও খনিজ লবণ পরিশোষণের আরো কিছু কথা আছে, আমি বলছি একটু দেখেন। পানি ও খনিজ লবণ পরিশোষণের কথা আছে, একটু দেখেন। আপনারা বইয়ের এই যে পানি ও খনিজ লবণ শোষণের বইয়ে একটি চিত্র আছে, আমি একটু এখান থেকে বুঝাই, কেননা আমি চিত্রটা ফুটে রাখতে পারিনি। তো দেখেন, এই অংশটুকু হচ্ছে পানি। একটু দেখেন, এই চিত্রটা ধরে ধরে একটু বুঝুন।
এই যে এই অংশটুকু হচ্ছে মাটির নিচে, হ্যাঁ, এটা হচ্ছে মূল রোম। মূল রোম এই অংশটুকু হচ্ছে মাটির নিচে, এখানে কৈশিক পানি আছে, এখানে কি আছে, কৈশিক পানি আছে। এবং এতটুকু অংশ যার নাম হচ্ছে কর্টেক্স, এতটুকু অংশ যার নাম কি, কর্টেক্স। কর্টেক্স এবং কর্টেক্সের উপরে হচ্ছে জাইলেম ভেসেল আছে, মানে পরিবহন টিস্যু, পরিবহন তন্ত্র ধরতে পারে, পরিবহন পরিবহন তন্ত্র। এই পরিবহন তন্ত্রের নাম কি, জাইলেম। তো আমি একটু বলি, দেখেন একটু ক্যামেরাতে অবশ্যই দেখা যাচ্ছে, এই যে মাটির নিচে যে কৌশিক পানি থাকে, এই কৌশিক পানিটা শোষণ করে, মূলত্বক দিয়ে শোষিত হয়ে এটা কর্টেক্সে যায়, কর্টেক্স থেকে পরিবহন টিস্যুতে যায়, পরিবহন টিস্যু থেকে সম্পূর্ণ গাছ সারা দেহে শোষণ করে। তো একটু কথা বলি এটা নিয়ে, পানি শোষণ আমি এর আগেও ভিডিওগুলোতে বলেছি। দেখেন, আপনার ধরেন একটি গাছ, একটি গাছের এই মূল থেকে এখানে পানি থাকে, একটি এখানে এগুলো ধরেন পানি বা H2O, এই H2O এই গাছের মূল থেকে শোষণ করছে, শোষিত হওয়ার পরে এগুলো হচ্ছে এই কর্টেক্সে আসে, এই জায়গার নাম কি, কর্টেক্স, কর্টেক্সে আসে, কর্টেক্সে আসার পর এগুলো পরিবহন তন্ত্রে আসে। এবার জাইলেম টিস্যু, জাইলেম টিস্যু আপনারা অবশ্যই জানেন, ধরেন এই যে গাছের গাছের এই জাইলেম টিস্যু, জাইলেম টিস্যু H2O পরিবহন করে গাছের পাতায় বা সারা দেহে নিয়ে আসে। দেখেন আমরা যে জায়গায় ছিলাম, এই যে মূল রোম থেকে পানি শোষণ করে, মূল রোম থেকে উদ্ভিদের যে মূল ত্বক বা মূল রোম, এটা মাটির নিচ থেকে, হ্যাঁ, এই মূল রোম মাটির নিচ থেকে পানি শোষণ করে, এই যে পানি শোষণ করে এই পানিটার নাম হচ্ছে কৈশিক পানি। 2 পয়েন্ট টু বি নোটেড, কৈশিক পানি। আমি সম্পূর্ণ সাইকেলটা বলবো আজকে। কৈশিক পানি মূলরোম থেকে শোষণ করে। বই থেকে চিত্রটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, চিত্রটা আমি ওরকম আঁকতে পারি না, আমি চেষ্টা করেছিলাম, এজন্য বই থেকে দেখাইছি যেন তোমাদের সুবিধা হয়। আমি পারি না পারি তোমাদের বিষয়টা বোঝাটা জরুরি, এখানে আশা করি বোঝা যাচ্ছে। তারপর আমি বিস্তারিত বলে দিব। মূলরোম মাটির নিচ থেকে কৈশিক পানি শোষণ করে। এবার এটা দেখো, এবার এখানে হচ্ছে গাছের ভিউ, হ্যাঁ, ধরো জুম করলে, এবার দেখো এই যে শোষণ করলো, এবার জাইলেম টিস্যু এই পানিটাকে উদ্ভিদের পাতায় নিয়ে আসে, পাতার মেসোফিলে নিয়ে আসে। এবার পাতার মেসোফিলে নিয়ে আসার ফলে সূর্যের আলোতে এবং এই পানি নিয়ে আসে এবং কার্বন ডাই অক্সাইড যায়। আমি সালোক সংশ্লেষণ এগুলা বলেছি, এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি হয়। এই পাতায় প্রস্তুতকৃত খাদ্য আবার ফ্লোয়েম টিস্যু সারা দেহে, উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে দেয়। আশা করি বিষয়টুকু তোমরা সবাই ক্লিয়ার। উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ, আর খনিজ লবণ শোষণের প্রক্রিয়া দুটি আগেই বলেছি, নিষ্ক্রিয় শোষণ, সক্রিয় শোষণ। সক্রিয় শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, নিষ্ক্রিয় শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। এতটুকু অংশ ক্লিয়ার। এবারে আমরা প্রশোধন নিয়ে কথা বলব। প্রশোধন নিয়ে কথা বলার আগে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে প্রশোধন কি, প্রশোধন কি আমি বলছি, শুধু প্রশোধনটা বাকি আছে। এখন দেখো প্রশোধন কি জানার আগে জানো, প্রশোধন 3 প্রকার। আগে প্রশোধন কি বলি, উদ্ভিদ পানি শোষণ করলো, খনিজ লবণ শোষণ করলো, তারপরে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াগুলো খাদ্য তৈরি করলো, ফ্লোয়েম টিস্যু দিল। এতটুকু অংশ তো আমি বুঝলাম। তাহলে ভাই প্রশোধন কি আবার এখানে? প্রশোধন হচ্ছে যেমন ধরো আমরা পানি পান করি, আমাদের ঘাম বের হয় না, সেচন প্রক্রিয়া, এরকম উদ্ভিদের পাতা থেকে অতিরিক্ত যে পানি, ধরো অতিরিক্ত পানি 1 লিটার পানি প্রয়োজন, সে 5 লিটার পানি গ্রহণ করেছে, অতিরিক্ত পানি উদ্ভিদের পত্ররন্ধ্র থেকে ত্যাগ করার প্রক্রিয়াকে বলা হয় প্রশোধন। তো দেখো আমি একটু একটা পত্ররন্ধ্র আঁকার চেষ্টা করেছি। পত্ররন্ধ্র, এই অংশটুকুর নাম হচ্ছে পত্ররন্ধ্র বা পাতার মাঝখানে এই যে
মানে ছিদ্র মতো অংশ, এটার নাম হচ্ছে পত্ররন্ধ্র, এটার নাম সাবসিডিয়ারি সেল বা রক্ষী কোষ, এগুলো অন্যান্য কোষ। এই পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ যে পানি ত্যাগ করে তার নাম হচ্ছে কোষেধন। কোষেধন হচ্ছে 3 প্রকার: পত্ররন্ধ্রীয় কোষেধন, পত্ররন্ধ্রীয় কোষেধন, কিউটিকুলার কোষেধন, কিউটিকুলার কোষেধন এবং লেন্টিকুলার কোষেধন, লেন্টিকুলার কোষেধন। পাতার মাঝখানে যে কোষেধন হয় এটা হচ্ছে 5%, এটা হচ্ছে 3 to 4%, আর এখানে 1%। লেন্টিসেল কি? তোমরা দেখবা বয়োবৃদ্ধ যে গাছগুলা, ওই গাছগুলা হচ্ছে বাকল ফেটে যায়, ওই ফাটা অংশকে বলা হয় লেন্টিকুলার বা লেন্টিসেল। ওই লেন্টিসেল দিয়ে যে পানি ত্যাগ করে তার নাম হচ্ছে লেন্টিকুলার কোষেধন। কিউটিকুলার কোষেধন হচ্ছে কিউটিকল সেল থেকে যে কোষেধন তাকে বলা হয় কিউটিকুলার কোষেধন। কিউটি সেল থাকে পাতার উপরে উদ্ভিদের কাণ্ডের মধ্যে। এই তিন ভাবে কোষেধন হয়। সেজন্য কোষেধন 3 প্রকার: লেন্টিকুলার কোষেধন, কিউটিকুলার কোষেধন, পত্ররন্ধ্রীয় কোষেধন। পত্ররন্ধ্র বা পাতা দিয়ে বেশিরভাগ কোষেধন হয়। এখানে আরেকটি কথা আছে, কেন নেসেসারি ইভিল বলা হয়, ক্ষমার্কে আসে। কোষেধনকে কেন নেসেসারি ইভিল বলা হয়? দেখো, পানি ত্যাগটা যদি অনিয়মিতভাবে হয় বা অতিরিক্ত পরিমাণে পানি ত্যাগ হয়, তখন পত্ররন্ধ্র দিয়ে যদি অতিরিক্ত পরিমাণে পানি ত্যাগ হয়, তখন এটা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় বা নেসেসারি ইভিল বলা হয়। কেননা ধরো, যদি হচ্ছে অতিরিক্তভাবে পানিটা ত্যাগ করতেই থাকে, তাহলে তার প্রয়োজনীয় যে পানি হচ্ছে সালোকসংশ্লেষণের দরকার, অতটুকু অংশ সে ব্যবহার করতে পারবে না। এর ফলে গাছটি অধিক পরিমাণে পানি শোষণ করতে হবে, বা অধিক পরিমাণে যদি পানি শোষণের থেকে যদি ত্যাগ বেশি করে, তাহলে গাছটি নেতিয়ে পড়বে। কেননা পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। পানির কারণে কোষগুলো জীবিত থাকে, কোষগুলো বিকল হয়ে যাবে, মরে যাবে। এই জন্য কোষধনকে নেসেসারি ইভিল বলা হয়। এবারে কোষেধনের বাহ্যিক প্রভাবক ও অভ্যন্তরীণ প্রভাবক আছে। বাহ্যিক প্রভাবক হচ্ছে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, বায়ু প্রবাহ, আলো। অভ্যন্তরীণ প্রভাবক পত্ররন্ধ্র, পত্র সংখ্যা, পত্র ফলকের আয়তন, উদ্ভিদের পায়ক অঙ্গের আয়তন। তো আমার জ্ঞানের আলোকে বা এসএসসি লেভেলের বই অনুযায়ী যতটুকু সম্ভব আমি আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং তোমাদের কমেন্টগুলো আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করে। তোমাদের সবার কাছে আজকের ভিডিওটি এখানে শেষ করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, পরিশ্রম করো, নিজের স্বপ্ন পূরণ করো এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। আজকের মতো এখানেই শেষ।